এই সংক্ষিপ্ত সারটি হ্যালো হ্যাবিটস বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি নিজের জীবনকে সহজ করে ভালো অভ্যাস গড়ে তোলা, ইচ্ছাশক্তি বা উইল পাওয়ারকে একটি সীমিত সম্পদ হিসেবে বোঝা এবং সাফল্যের জন্য নিজের পরিবেশকে সাজানোর শক্তি সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। সকাল 6টা বেজে গেছে, অ্যালার্ম বেজে বন্ধ হয়ে গেছে, কিন্তু পারভেজ তখনও বিছানায় এপাশোপাশ করছে। আরও একবার সকালে উঠে দৌড়াতে যাওয়ার চিন্তাটা শুধু কাগজে কলমেই থেকে গেল। সে মনে মনে নিজেকেই গালি দিল, কতবার আমি এই সিদ্ধান্ত নিয়েছি, তবুও কিছুই বদলায় না। এটা একদিনের ঘটনা ছিল না, গত কয়েক মাস ধরে পারভেজ একই কথা ভাবছিল। কেন সে অভ্যাস গড়ে তুলতে পারে না? সে অনেক বই পড়েছে, ভিডিও দেখেছে, মোটিভেশনাল স্পিচ শুনেছে, তবুও 2-3 দিন পর সবকিছু ভেঙে পড়ে। বিছানা থেকে ওঠার সাথে সাথেই পারভেজের চোখ পড়ল রুমের দিকে। চেয়ারে পড়ে থাকা জামা কাপড় যেন তার দিকে তাকিয়ে বলছিল, আমাদের ভাঁজ করো। টেবিলে রাখা বইগুলো ফিসফিস করে বলছিল, আমাদের পড়ো। কোনায় রাখা গিটারটা যেন কোনো শব্দ ছাড়াই বলছিল, কবে প্র্যাকটিস করবে। টিভি স্ক্রিনটা কালো ছিল, তবুও মনে হলো সেখান থেকে একটা আওয়াজ আসছিল, একটু সময় কাটাও। মোবাইলের নোটিফিকেশনের লাল ডটটা এক অন্যরকম অস্থিরতা তৈরি করছিল। পারভেজ বুঝতে পারছিল না, কিন্তু ঘুম থেকে ওঠার সাথে সাথেই তার মস্তিষ্ক ডজনখানিক কাজের আওয়াজ শুনে ফেলেছে। কিছু না করেই সে ক্লান্ত বোধ করতে শুরু করল। সে বাথরুমে গেল, আয়নায় নিজের দিকে তাকালো এবং ভাবল, আমার মধ্যে নিশ্চয়ই কোনো কমতি আছে। অন্য মানুষরা কত সহজেই অভ্যাস গড়ে তোলে। সেদিন দুপুরে অফিসে লাঞ্চ ব্রেকের সময় তার দেখা হলো পুরনো বন্ধু হাসানের সাথে। হাসানকে সবসময়ই শান্ত এবং ধীরস্থির মনে হতো। পারভেজের মনে পড়ল, কলেজ জীবনে হাসান তার মতোই বিভ্রান্ত ছিল, কিন্তু এখন হাসানের রুটিন একদম সেট মনে হয়। পারভেজ একটু ইতস্তত করে শেষমেশ জিজ্ঞেসই করে ফেলল, দোস্ত, তুই এত সুশৃঙ্খল হলে কিভাবে? আমি তো কোনো কিছুই চালিয়ে যেতে পারি না। হাসান হাসল, আমিও আগে তোর মতোই ছিলাম। পার্থক্য শুধু এটাই যে আমি নিজেকে বদলানোর চেষ্টা কম করেছি এবং আমার চারপাশের জিনিসগুলো বদলানো শুরু করেছি। পারভেজ বুঝতে পারল না। চারপাশের জিনিস মানে? হাসান বলল, তুই কি কখনো লক্ষ্য করেছিস যে আমাদের রুম, আলমারি, টেবিল সবকিছুই নীরবে আমাদের কিছু না কিছু বলছে? পারভেজ নাড়ল, কিন্তু পুরোপুরি বুঝতে পারল না। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় হাসানের কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। রুমে ঢোকার সাথে সাথেই সে সেই পুরনো অস্থিরতা অনুভব করল। তখনই সে বুঝতে পারল যে আজ প্রথমবারের মতো সে শুধু ক্লান্তই নয়, বিরক্ত। সে চেয়ারে বসল এবং চারপাশে তাকাল, খুব মনোযোগ দিয়ে অনুভব করার চেষ্টা করল। প্রতিটি বস্তু যেন তার কাছে কিছু দাবি করছে, কিছু না করেও কিছু করার চাপ। তার মনে হলো তার রুমে একটা অদৃশ্য টু ডু লিস্ট ঝুলে আছে, যা কথা না বলেও তাকে ক্রমাগত মনে করিয়ে দিচ্ছে, এটা করো, ওটা করো, ওটাও বাকি আছে। আর ঠিক এই কারণেই যখন সে একটা অভ্যাসে ফোকাস করতে চাইত, তার মস্তিষ্ক আগে থেকেই ওভারলোড হয়ে থাকত। পরের দিন ছিল রবিবার। পারভেজ ঠিক করল সে একটা ছোট পরীক্ষা করবে। কোনো বড় লক্ষ্য নয়, অভ্যাস গঠনের কোনো পরিকল্পনা নয়, শুধু রুমটা একটু হালকা করা। সে প্রথমে জামা কাপড় দিয়ে শুরু করল। যেসব জামা কাপড় সে মাসের পর মাস পরেনি, সেগুলো সে আলাদা করল, কিছু দান করার জন্য, কিছু আলমারির বাইরে। চেয়ারটা খালি হতেই সে এক অদ্ভুত স্বস্তি অনুভব করল। এরপর এলো টেবিলের পালা। অপ্রয়োজনীয় কাগজ, পুরনো বিল, ভাঙা কলম সব কিছু সরিয়ে ফেলা হলো। টেবিল পরিষ্কার হতেই মনে হলো তার মনের মধ্যেও কিছুটা জায়গা তৈরি হয়েছে। সে গিটারটা কভারে ভরে আলমারিতে রেখে দিল। সে নিজেকে বলল, যখন প্র্যাকটিস করতে হবে তখন বের করে নেব। সে টিভিটা ঢেকে দিল, মোবাইল থেকে অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে দিল। সন্ধ্যার নাগাদ রুমটা ম্যাগাজিনে দেখা ছবির মতো চকচকে ছিল ঠিকই, কিন্তু আগের চেয়ে অনেক বেশি শান্ত ছিল। পারভেজ বিছানায় বসল এবং প্রথমবারের মতো রুম থেকে কোনো আওয়াজ তার কানে আসছিল না। কোনো অভিযোগ নেই, কোনো রিমাইন্ডার নেই। পরের দিন সকালে সে আবার 6টায় উঠল। এবার অ্যালার্মের পর সে কিছুক্ষণ বিছানায় বসে রইল, কিন্তু তার মনে কোনো কোলাহল ছিল না। কোনো কাপড় বলছিল না, আমাকে ভাঁজ করো। কোনো টিভি বলছিল না, আমাকে চালু করো। সেখানে শুধু একটা শূন্যস্থান ছিল। সেই শূন্যস্থানে একটা চিন্তা এলো, চলো আজ মাত্র 5 মিনিট হাঁটা যাক। পারভেজ অবাক হল যে তাকে নিজেকে জোর করতে হলো না। সে জুতো পরে বেরিয়ে গেল। সে টেরই পেল না কখন 5 মিনিট 10 মিনিটে পরিণত হল। দিন কাটতে লাগল। পারভেজ কোনো বড় অভ্যাস গড়ার প্রতিজ্ঞা করেনি। সে শুধু তার চারপাশের কোলাহল কম রেখেছিল। রুমে যেসব জিনিস ছিল না, সেগুলো তার কাছে কোনো দাবি করছিল না, আর যেগুলো ছিল সেগুলো সীমিত ছিল। ধীরে ধীরে
সে লক্ষ্য করল তার ইচ্ছাশক্তি ততটা দুর্বল নয় যতটা সে ভাবত। আসলে তার ইচ্ছাশক্তি প্রতিদিন সকালে শত শত ছোট ছোট দাবিতে খরচ হয়ে যেত। যখন সেই কোলাহল কমে গেল, সেই একই ইচ্ছাশক্তি জমা হতে শুরু করল। একদিন সে আবার গিটার বের করল। কোনো চাপ ছিল না, তার শুধু ইচ্ছে হল। সে 10 মিনিট প্র্যাকটিস করল এবং রেখে দিল। সে কোনো অপরাধ বোধ অনুভব করল না যে কেন সে রোজ বাজায়নি, কারণ গিটারটা এখন আর রোজ তার সাথে কথা বলছিল না। কয়েক সপ্তাহ পর হাসানের সাথে তার আবার দেখা হল। পারভেজ হেসে বলল, এখন আমি বুঝতে পারছি তুই কি বলতে চেয়েছিলি। আমি নিজেকে বদলাতে ব্যস্ত ছিলাম না, আমি শুধু আমার রুমটাকে শান্ত করেছি। হাসান হেসে বলল, এটাই তো আসল কথা। অভ্যাসগুলো বেশিরভাগ সময়ই শক্তি দিয়ে নয়, বরং পরিবেশ দিয়ে তৈরি হয়। পারভেজ এখন এটা পরিষ্কার দেখতে পাচ্ছিল। মিনিমালিজম বা স্বল্পবাদিতা মানে শুধু কম জিনিস রাখা নয়, এটি মনকে অপ্রয়োজনীয় কথোপকথন থেকে মুক্ত করার একটি উপায়। যখন জিনিসপত্র কম কথা বলে, তখন মানুষ নিজের গলার স্বর শুনতে পায়। আজও পারভেজ নিখুঁত নয়, মাঝে মাঝে অলসতা ভর করে, মাঝে মাঝে দিন খারাপ যায়, কিন্তু এখন সে নিজেকে ব্যর্থ মনে করে না। সে শুধু দেখে তার চারপাশের কোলাহল আবার বেড়ে গেছে কিনা। যদি বেড়ে যায়, সে জিনিসপত্র কমিয়ে ফেলে। সে নিজেকে অভিশাপ দেয় না। আর এটাই সে শিখেছে যে যখন জীবনে অনেক কিছু চিৎকার করতে থাকে, তখন অভ্যাসের কথা ফিসফিস করেও শোনা যায় না। কিন্তু যখন পরিবেশ শান্ত হয়ে যায়, তখন ছোট একটা অভ্যাসও স্পষ্টভাবে শোনা যেতে শুরু করে। কয়েক মাস কেটে গেছে, পারভেজের রুম আর আগের মতো ভারী মনে হয় না। জিনিসপত্র কম, আর যেগুলো আছে সেগুলো শান্তভাবে নিজের জায়গায় থাকে। সকালের হাঁটা, হালকা বই পড়া, মাঝে মাঝে গিটার বাজানো, সবকিছু ধীর গতিতে চলছিল। পারভেজের মনে হতে শুরু করল যে এখন সে সুশৃঙ্খল হয়ে গেছে। কিন্তু জীবনের হয়তো এই কথাটা শোনার দরকার ছিল, যাতে সে পরের শিক্ষাটা দিতে পারে। এমন একটা সপ্তাহ এলো যখন অফিসে কাজের চাপ হঠাৎ বেড়ে গেল। নতুন প্রজেক্ট, দেরিতে মিটিং, ক্লায়েন্ট কল। পারভেজ সকালে বের হতো আর রাতে ক্লান্ত হয়ে ফিরত। প্রথম দুদিন সে কোনোভাবে তার অভ্যাসগুলো বজায় রাখল, কিন্তু তৃতীয় দিন সকালের অ্যালার্ম বাজল এবং সে সেটা বন্ধ করে দিল। আজ না, সে নিজেকে বলল। সন্ধ্যায় গিটারটাও আর বের হল না। পরের দিনও একই ঘটনা ঘটল। তৃতীয় রাতে সে বিছানায় শুয়েছিল। তার মনে এক অদ্ভুত হতাশা ছিল। সে ভাবল, তবে কি আমি সেই পুরনো পারভেজই রয়ে গেলাম? একটু অসুবিধা আসতেই সবকিছু ধসে পড়ল। তার মনে হল তার ইচ্ছাশক্তি হয়তো ততটা শক্তিশালী নয় যতটা সে ধরে নিয়েছিল। পরের দিন অফিসে লাঞ্চের সময় হাসান তার চেহারায় ক্লান্তি দেখল। কি হয়েছে? সে জিজ্ঞেস করল। পারভেজ তাকে সবকিছু খুলে বলল, দোস্ত, যখন সময় আর শক্তি থাকে তখন সবকিছু ঠিক চলে, কিন্তু দিনটা ভারী হতেই সব পেছনে পড়ে যায়। হয়তো আমার মধ্যে এটা নেই। হাসান এক চুমুক পানি খেল এবং বলল, তুই এখনও সেই একই ভুল করছিস যা বেশিরভাগ মানুষ করে। কি ভুল? পারভেজ জিজ্ঞেস করল। তুই ইচ্ছাশক্তিকে তোর ব্যক্তিত্ব মনে করছিস, যেন কেউ প্রবল ইচ্ছা নিয়ে জন্মায় আর কেউ দুর্বল। পারভেজ চুপ হয়ে গেল। হাসান বলল, আসলে ইচ্ছাশক্তি এমন কোনো গুণ নয় যা সবসময় একই থাকে। এটা একটা সম্পদের মতো, ঠিক মোবাইলের ব্যাটারির মতো। ব্যাটারি? পারভেজ অবাক হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ? হাসান হেসে বলল, যখন তুই সকালে ঘুম থেকে উঠিস, ব্যাটারি খোল থাকে। সারাদিন সিদ্ধান্ত নিতে নিতে, চাপ সহ্য করতে করতে, কাজ করতে করতে এটা ধীরে ধীরে শেষ হয়ে যায়। রাত হতে হতে যদি তুই নিজেকে বলিস যে এখন আমি পূর্ণ শক্তিতে দৌড়াব, তখন আর কোনো ব্যাটারি অবশিষ্ট থাকে না। পারভেজ কথাটাকে অদ্ভুতভাবে সঠিক মনে করল। তার মনে পড়ল সকালে সে কত সহজেই ছোট ছোট সিদ্ধান্ত নেয়, আর সন্ধ্যায় খাবার অর্ডার করাটাও তার কাছে ভারী মনে হয়। তাহলে এখন কি করব? পারভেজ জিজ্ঞেস করল। চেষ্টা ছাড়া তো কিছুই হয় না। হাসান নাড়ল। তোকে চেষ্টা করতে হবে, কিন্তু সঠিক জায়গায়। অভ্যাস বজায় রাখায় নয়, বরং একটা সিস্টেম তৈরিতে। সেদিন রাতে পারভেজ অনেকক্ষণ ধরে ভাবতে থাকল। সে বুঝতে পারল এতদিন সে কি করছিল। যখন তার ভালো লাগত, সে অভ্যাস বজায় রাখত। যখন ভালো লাগত না, সে নিজেকে গালি দিত। অর্থাৎ সবকিছু ইচ্ছাশক্তির উপর নির্ভর ছিল। আর ইচ্ছাশক্তি, যেমনটা হাসান বলল, সবসময় পাওয়া যায় না। পরের শনিবার সে আবার একটা ছোট পরিবর্তন করার সিদ্ধান্ত নিল। এবার রুমের নয়, বরং তার দিনের কাঠামোর। সে দেখল সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই সে মোবাইল হাতে নেয়। সেখানেই তার ব্যাটারির প্রথম বড় অংশটা খরচ হয়ে যায়। সে ঠিক করল মোবাইলটা চার্জে থাকবে আর সে সোজা বাথরুমে যাবে। কোনো চিন্তাভাবনা নয়, আজ ভালো লাগছে কিনা তা ভাবা নয়, শুধু একটা নির্দিষ্ট পথ। সে দৌড়ানোর জুতো দরজার কাছে রাখল, জামাকাপড় আলমারির ওপরের তাকে রাখল, যাতে সকালে কাপড় খুঁজতে মস্তিষ্ককে কাজ করতে না হয়। সে নিজেকে বলল, যদি আমি জুতো দেখি আমি পরব, যদি না দেখি আমি অজুহাত খুঁজব। প্রথম দিন সে দেখল তার ভাবার কোনো দরকারই হল না। জুতো দেখল, পরল, বেরিয়ে গেল। এই সিদ্ধান্ত নিতে মস্তিষ্ককে কোনো পরিশ্রম করতে হয়নি। সে অফিসের জন্যও একই কাজ করল। লাঞ্চের সময় ঠিক করল, কি খাবে তা আগে থেকেই ঠিক করে রাখল। সন্ধ্যায় বাড়ি ফিরে টিভি দেখার বদলে সে রিমোটটা আলমারিতে ভরে রাখল। টিভি চালু করতে হলে এখন তাকে উঠে যেতে হবে। এত ছোট একটা ঝামেলা, কিন্তু এত বড় প্রভাব।
ধীরে ধীরে পারভেজ পার্থক্যটা বুঝতে শুরু করল। যেসব কাজের জন্য আগে তাকে নিজেকে বোঝাতে হতো সেগুলো এখন আপনা আপনিই হতে শুরু করল, কারণ সেগুলো করার জন্য তার শক্তির প্রয়োজন ছিল না, তার শুধু একটা সিস্টেমের প্রয়োজন ছিল। একদিন অফিস থেকে ফেরার সময় সে পুরোপুরি ভেঙে পড়েছিল। মন ভারী, শরীর ক্লান্ত। আগে হলে সে সোজা বিছানায় পড়ে যেত, কিন্তু সেদিন সে দেখল তার গিটারটা আলমারিতে, বাইরে নয়। কোনো আওয়াজ আসছিল না যে আমাকে বাঁচাও। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে কিছু না করার স্বাধীনতা পেয়ে গেল। আর অদ্ভুত ব্যাপার হলো, আধ ঘণ্টা পর যখন সে একটু রিল্যাক্সড হল, সে নিজেই গিটারটা বের করল। তার মনে হলো সিস্টেমটা তাকে জোর করছে না, এটা শুধু পথটা সহজ করে দিচ্ছে। যখন ব্যাটারি ছিল, কাজ হয়ে গেল। যখন ছিল না, তখন কোনো চাপ ছিল না। কয়েক সপ্তাহ পর পারভেজ আরও একটা জিনিস লক্ষ্য করল। যেসব দিনকে সে নিজেকে দুর্বল মনে করত, আসলে সেগুলো ছিল সেই দিন যখন তার ব্যাটারি আগেই শেষ হয়ে গেছিল। আর যাদের সে প্রবল ইচ্ছাশক্তির অধিকারী মনে করত, তারা আসলে এমন মানুষ যারা তাদের জীবনকে এমনভাবে সাজিয়েছিল যে তাদের বারবার চেষ্টা করতে হতো না। এক সন্ধ্যায় সে বারান্দায় বসেছিল, সূর্য ডুবছিল। সে ভাবল, এটা কত অদ্ভুত। আমরা নিজেকে বদলানোর জন্য কত কঠোর চেষ্টা করি, কিন্তু আমাদের চারপাশের কাঠামোর দিকে মনোযোগ দিই না। সে নিজের ভেতরে একটা হালকা ভাব অনুভব করল। এখন যদি কোনোদিন খারাপ যায়, সে নিজেকে ব্যর্থ মনে করে না। সে শুধু জিজ্ঞেস করে, আজ আমার ব্যাটারি কতটুকু ছিল, আর আমার সিস্টেম কি সঠিক ছিল? পারভেজ এখন স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে ইচ্ছাশক্তির ওপর নির্ভর করা মানে সারাদিন চার্জ না দিয়ে ফোন ব্যবহার করা এবং সন্ধ্যায় রেগে যাওয়া যে কেন ব্যাটারি শেষ হয়ে গেল। বুদ্ধিমত্তা সঠিক সময়ে ফোন চার্জ দেওয়া এবং অযথা ব্যাটারি খাওয়া অ্যাপগুলো সরিয়ে ফেলার মধ্যেই নিহিত। এখন তার জীবনে পরিবর্তন দেখা দিতে শুরু করল। ছোট কিন্তু টেকসই। কোনো নাটক নেই, কোনো জোর জবরদস্তি নেই, শুধু এমন পথ যার ওপর দিয়ে হাঁটার জন্য শক্তির নয়, নির্দেশনার প্রয়োজন। সেদিন রাতে ঘুমানোর আগে পারভেজ হাসল। তার মনে হল সে নিজের সাথে একটা যুদ্ধে জিতেছে। না, হয়তো সে যুদ্ধটাই থামিয়ে দিয়েছে, কারণ এখন সে জানে ইচ্ছাশক্তি কোনো পরিচয় নয়, এটি কেবল একটি যন্ত্র। আর যন্ত্রের সঠিক ব্যবহার লড়াই করে নয়, বরং বুঝে শুনে করতে হয়। পারভেজ তার জীবনটাকে এখন একটু সহজ মনে করতে শুরু করেছিল। রুমের নীরবতা, প্রতিষ্ঠিত সিস্টেম এবং ইচ্ছাশক্তি সম্পর্কে পরিবর্তিত চিন্তাভাবনা সব মিলিয়ে তাকে আগের চেয়ে অনেক বেশি ভারসাম্যপূর্ণ করে তুলেছিল। কিন্তু জীবন প্রতিবারই ভিন্ন ভিন্ন মোড়ে নতুন শিক্ষা দেয়। এবার মোড়টা এলো খুব নিরীহ একটা বিশ্বাসের সাথে। আমি কাল এই কাজটা ঠিক মতো করব। এই বিশ্বাসটা তার মনে এলো এক সোমবার রাতে। অফিস থেকে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। মন ছিল বোঝাই, শরীর ক্লান্ত। তার মনে পড়ল গত কয়েকদিন ধরে সে বই পড়া বন্ধ করে দিয়েছে। মনের ভেতর একটা আওয়াজ এলো, আজ খুব ক্লান্ত, সমস্যা নেই, কাল সকালে ফ্রেশ হয়ে পড়ব। এটা ভেবে সে স্বস্তি পেল। তার মনে হলো সে অলসতা করছে না, বরং বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে। কিন্তু পরদিন সকালেও সেই একই পুরনো গল্প। অ্যালার্ম বাজল, সে বন্ধ করে দিল। আরেকটু ঘুমাই, সন্ধ্যায় পড়ব। সন্ধ্যা এলো, দিনটা আবার ভারী হয়ে কাটল। তারপর সেই একই বাক্য, কাল করব। এভাবেই ৩-৪ দিন কেটে গেল। এক সন্ধ্যায় সে বারান্দায় বসেছিল। সূর্য ডুবছে, বাতাস একটু ঠান্ডা, কিন্তু মনের ভেতর একটা অদ্ভুত বিষাদ। সে নিজেকে প্রশ্ন করল, আমি প্রতিবার কালকের উপর এত ভরসা কেন করি? ঠিক সেই মুহূর্তে হাসানের মেসেজ এলো, কফি খেতে যাবি? পারভেজের মনে হলো এটাই হয়তো সঠিক সুযোগ। ক্যাফেতে বসে পারভেজ তার বিভ্রান্তির কথা হাসানকে বলল, দোস্ত, আমি সিস্টেম বানালাম, ইচ্ছাশক্তি সম্পর্কেও বুঝলাম, কিন্তু তবুও আমি কাজ পিছিয়ে দিই। সবসময় মনে হয় আজকের পারভেজের চেয়ে আগামীকালের পারভেজ বেশি ভালো হবে। হাসান মৃদু হাসল, এটাই সবচেয়ে বড় ফাঁদ। কিসের ফাঁদ? পারভেজ জিজ্ঞেস করল। আমরা সবাই ধরে নিই যে ভবিষ্যতের আমি আরও বেশি পরিশ্রমী, আরও বেশি উদ্যমী এবং আরও বেশি সুশৃঙ্খল হবে। কিন্তু সত্যটা হলো সেও মানুষই হবে। সেই একই ক্লান্তি, সেই একই অলসতা, সেই একই অজুহাত। পারভেজ চুপ হয়ে গেল। এই কথাটা তার গায়ে লাগল, কারণ এটা সত্য মনে হচ্ছিল। হাসান বলল, আজ তুই যে অবস্থায় আছিস, কাল সেটা খুব একটা আলাদা হবে না, শুধু তারিখটা বদলাবে। পারভেজের মনে পড়ল কতবার সে নিজেকে প্রতিশ্রুতি দিয়েছে, কাল থেকে ব্যায়াম, কাল থেকে পড়া, কাল থেকে তাড়াতাড়ি ঘুমোনো, আর সেই কাল কখনো আসেনি। অথবা এলেও সেই একই পুরনো পারভেজকে নিয়ে এসেছে। তাহলে এখন কি করব? পারভেজ জিজ্ঞেস করল। যদি আমরা কালকের উপর ভরসা করতে না পারি, তবে আশা কোথায় রাখব? হাসান কফির কাপটা টেবিলে রাখল। আশা রাখো, তবে মানুষকে দেখে রাখো। সেই মানুষের দিকে তাকিয়ে যে ক্লান্ত, যে অলস, যার সবচেয়ে কম প্রচেষ্টার প্রয়োজন। সেদিন রাতে পারভেজ অনেকক্ষণ ধরে এটা নিয়ে ভাবল। সে বুঝতে পারল এতদিন সে এমন এক আদর্শ মানুষের জন্য অভ্যাস ডিজাইন করছিল যে সবসময়
সঠিক সময়ে ঘুম থেকে ওঠে, যে সবসময় মোটিভেটেড থাকে, যে কখনো ক্লান্ত হয় না। কিন্তু বাস্তবে সে নিজে তো তেমন ছিল না, এবং সম্ভবত কেউই তেমন নয়। পরদিন সে একটা ছোট্ট পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। সে নিজেকে বলল, ধরে নি আমি খুব অলস, এখন আমাকে এই অলস লোকটার জন্য একটা অভ্যাস তৈরি করতে হবে। সে বই পড়া দিয়ে শুরু করল। আগে সে ভাবত রোজ 20 পৃষ্ঠা পড়বে। এখন সে বইটা বিছানার কাছে রাখল এবং ঠিক করল মাত্র 1 পৃষ্ঠা, শুধু 1। কোনো সময়সীমা নেই, কোনো চাপ নেই। সন্ধ্যায় যখন সে ক্লান্ত হয়ে বিছানায় পড়ল, তার চোখ বইয়ের ওপর গেল। মস্তিষ্কে কোনো তর্ক হল না যে পড়ব কি পড়ব না, কারণ 1 পৃষ্ঠা পড়তে কোনো পরিশ্রম লাগে না। সে 1 পৃষ্ঠা পড়ল, তারপর ভাবল আর একটা পড়ি। 10 মিনিট পর সে নিজেই অবাক হয়ে গেল যে সে 5 পৃষ্ঠা পড়ে ফেলেছে। সে বুঝতে শুরু করল যে সমস্যাটা কাজ নয়, সমস্যাটা হলো প্রবেশপথ। যখন দরজা ভারী হয়, একজন ক্লান্ত মানুষ ভেতরে ঢোকে না, কিন্তু যখন দরজা খোলা থাকে, চিন্তা না করেই পা সামনের দিকে এগিয়ে যায়। সে অন্য জিনিসগুলোতেও এই পদ্ধতি চেষ্টা করল। ব্যায়ামের জন্য সে ঠিক করল শুধু জুতো পরবে, দৌড়ানো জরুরি নয়। এমন অনেক দিন গেল যখন সে শুধু জুতো পরল এবং বাইরে গেল। আর কিছুদিন এমনও গেল যখন সে জুতো পরল এবং আবার বসে পড়ল। কিন্তু মজার ব্যাপার হলো, অভ্যাসটা ভাঙল না, কারণ এখন অভ্যাসের মানে দৌড়ানো ছিল না, এটা ছিল শুধু শুরু করা। সে অফিসের কাজের ক্ষেত্রেও একই কাজ করল। যে কাজটা সে কাল করব বলে পিছিয়ে দিত, সেটাকে সে এত ছোট করে ফেলল যে সেটা পিছিয়ে দেওয়াটা অর্থহীন মনে হল। একটা ইমেলের ড্রাফট, 1 লাইনের নোট, একটা ফাইল খোলা, ব্যাস এটুকুই। ধীরে ধীরে পারভেজ এক অদ্ভুত শান্তি পেতে শুরু করল। এখন তাকে নিজের কাছে মিথ্যা বলতে হতো না। সে বলতো না যে কাল আমি আরও ভালো হব। সে মেনে নিয়েছিল যে কালও সে মানুষই থাকবে, একটু অলস, একটু ক্লান্ত। এক রবিবার তার আবার হাসানের সাথে দেখা হলো। এবার তার মুখে একটা হালকা উজ্জ্বলতা ছিল। দোস্ত, এখন আমি বুঝতে পারছি, আমি ভবিষ্যতের আমিকে বিশ্বাস করে আজকের আমিকে ধোঁকা দিচ্ছিলাম। হাসান হাসল। আর এখন আমি আজকের আমিকে মাথায় রেখে সিস্টেম বানাচ্ছি, পারভেজ বলল। তার জন্য যে সবচেয়ে কম করতে চায়। সেদিন সন্ধ্যায় বাড়ি ফেরার সময় পারভেজের মনে হলো তার কাঁধ থেকে যেন একটা বোঝা নেমে গেছে। এখন তাকে মহান হতে হবে না, তাকে শুধু মানুষ হয়ে থাকতে হবে। রাতে ঘুমানোর আগে সে তার তালিকার দিকে তাকালো। কোনো বড় পরিকল্পনা ছিল না, শুধু ছোট ছোট পদক্ষেপ, এত ছোট যে একজন ক্লান্ত পারভেজও সেগুলো নিতে পারে। সে এখন পরিষ্কার দেখতে পাচ্ছিল যে অভ্যেসগুলো দৃঢ় সংকল্প দিয়ে নয়, বরং পথ ডিজাইনের মাধ্যমে তৈরি হয়। যখন আমরা নিজেদের বেশি স্মার্ট, বেশি শক্তিশালী মনে করি, ব্যর্থতা নিশ্চিত হয়ে যায়। কিন্তু যখন আমরা নিজেদের যেমন আছি তেমন মেনে নিই, তখন পথ খুলে যায়। পারভেজ আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। তার মনে কোনো প্রতিশ্রুতি ছিল না যে কাল থেকে আমি সবকিছু বদলে ফেলব। সেখানে শুধু একটা সত্য ছিল, কাল সে একই থাকবে। আর এখন তার জীবন সেই সত্য অনুযায়ী তৈরি হয়েছে। আর হয়তো প্রথমবারের মতো সে এটা নিয়ে ভয় পাচ্ছিল না। পারভেজকে আর তার অভ্যেসের সাথে লড়তে হচ্ছিল না। কিন্তু জীবন প্রতিবারই নতুন এক মোড় দেখিয়ে মনে করিয়ে দেয় যে শেখা এখনও বাকি আছে। এবারের সমস্যাটা কোনো বড় লক্ষ্য নিয়েছিল না, বরং এটা ছিল একটা ছোট্ট প্রশ্ন। সব কিছু বোঝার পরেও কিছু কিছু কাজ কেন আটকে যায়, এই প্রশ্নটা তার কাছে এলো যখন সে জিম মেম্বারশিপ নিল। অফিসের কাছেই একটা সুন্দর জিম খুলেছিল, পরিষ্কার, খুব বেশি ভিড় নেই। পারভেজ পুরো উৎসাহের সাথে মেম্বারশিপ নিল এবং মনে মনে ঠিক করল যে এবার ফিটনেসও তার রুটিনের অংশ হয়ে যাবে। প্রথম 2 দিন সে গেল, তৃতীয় দিন অফিসের কাজ বাড়ল, চতুর্থ দিন বৃষ্টি হল, পঞ্চম দিন সে বলল আজ থাক। 1 সপ্তাহ কেটে গেল। জিমের কার্ডটা ব্যাগের মধ্যেই পড়ে রইল। এক সন্ধ্যায় সে আয়নার সামনে দাঁড়িয়েছিল। সে নিজেকে বলল, আমি অলস নই, আমি সিস্টেমও বানিয়েছি, তাহলে জিমটা কেন মিস হচ্ছে? সে খুব মনোযোগ দিয়ে ভাবল। জিমে যাওয়ার চিন্তা আসতেই তার মাথায় একটা লম্বা তালিকা চলতে শুরু করল। কাপড় খোঁজো, চেঞ্জ করো, তালা চাবি নাও, বাইক বের করো, ট্রাফিক সামলাও, তারপর ওয়ার্কআউট। শুধু ভাবলেই ক্লান্তি চলে আসছিল। সেদিন রাতেই হাসান ফোন করল। খোঁজ খবর নেওয়ার সময় পারভেজ তাকে জিমের ব্যাপারটা বলল। হাসান হেসে বলল, তুই এখনও কাজটার দিকে তাকাচ্ছিস, তার পথের দিকে নয়। মানে? পারভেজ জিজ্ঞেস করল। মানে হলো, প্রতিটি কাজ শুধু কাজ নয়, এটা অনেকগুলো ছোট ছোট পদক্ষেপের সমষ্টি। যত বেশি পদক্ষেপ কাজ শুরু করার আগেই তত বেশি ক্লান্তি। পারভেজ চুপ হয়ে গেল। তার মনে হলো কেউ তার বিভ্রান্তিটার একটা নাম দিয়েছে। হাসান বলতে থাকল, মনে কর তোর মন একটা অলস বাচ্চা। যদি তুই তাকে পাহাড়ে উঠতে বলিস, সে না করে দেবে।
কিন্তু যদি তুই তাকে শুধু এক ধাপ উঠতে বলিস, সে হাঁটতে শুরু করবে। পরদিন পারভেজ সিদ্ধান্ত নিল জিমে যাবে না। হ্যাঁ, ইচ্ছে করেই। সে ভাবল আগে পথটা সহজ করি। সে ঠিক করল রাতে জিমের কাপড় পরেই ঘুমাবে। সে ট্র্যাক প্যান্ট আর টি শার্ট পরে ঘুমাল। সকালে যখন সে উঠল, সে চেঞ্জ না করেই তৈরি ছিল। সে জিমের ব্যাগটা দরজার কাছে রাখল, বাইকের চাবিটাও সেই ব্যাগেই রাখল। এখন জিমে যাওয়ার জন্য ভাবার দরকার ছিল না, শুধু পা বাড়াতে হতো। প্রথম দিন সে না ভেবেই বেরিয়ে পড়ল। অর্ধেক পথ যাওয়ার পর সে বুঝতে পারল যে আজ সে নিজের সাথে একদমই তর্ক করেনি। যাব কি যাব না, আজ ভালো লাগছে না, কিচ্ছু না। সে গেল, সামান্য ওয়ার্কআউট করল এবং ফিরে এলো। খুব ভারী নয়, খুব হালকাও নয়, শুধু কাজটা সম্পন্ন হল। ধীরে ধীরে পারভেজ বুঝতে শুরু করল যে সমস্যাটা কাজে ছিল না, সমস্যাটা ছিল পথে। যখন পথ দীর্ঘ এবং আঁকাবাঁকা হয়, একজন ক্লান্ত মানুষ পিছিয়ে আসে। কিন্তু যখন পথ সোজা এবং ছোট হয়, পা আপনা আপনি চলে। সে আরও একটা জিনিস লক্ষ্য করল। রাতে সে প্রায় ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে থাকত। আগে সে নিজেকে বোঝাত, কম দেখো, সময় নষ্ট হচ্ছে। কিন্তু এটা কখনোই কাজে আসেনি। এখন সে পদ্ধতিটা বদলে ফেলল। সে টিভির প্লাগ খুলে সেটাকে আলমারিতে ঢুকিয়ে রাখল, রিমোটটাও আলাদা ড্রয়ারে। এখন টিভি দেখতে হলে তাকে আলমারি খুলতে হতো, প্লাগ লাগাতে হতো, তার সেট করতে হতো। প্রথম রাতে সে টিভি দেখার মনস্থির করল। আলমারি খুলল, প্লাগ দেখল, তারটা পেঁচানো ছিল। সে একটা লম্বা শ্বাস নিল এবং বলল, থাক এত কষ্ট। সে বিছানায় ফিরে এলো। সে হাসল। প্রথমবারের মতো সে নিজেকে টিভির সাথে লড়তে দেখল না। সে শুধু পথটা লম্বা করে দিয়েছিল। এখন এটা তার জীবনে একটা খেলায় পরিণত হয়েছিল। ভালো অভ্যেসের জন্য ছোট পথ, খারাপ অভ্যেসের জন্য লম্বা পথ। বই পড়তে হবে, বই বিছানার কাছে। মোবাইল কম দেখতে হবে, চার্জার অন্য ঘরে। সকালে উঠতে হবে, অ্যালার্ম রুমের সেই কোণায় যেখানে যেতে হলে উঠতেই হবে। পারভেজের মনে পড়ল আগে সে নিজেকে দুর্বল মনে করত। এখন সে বুঝতে পারছিল যে সে দুর্বল ছিল না, সে শুধু ঘর্ষণে বা ফ্রিকশনে আটকে ছিল। একদিন অফিসে নতুন একটা ছেলে এলো। লাঞ্চের সময় কথা বলতে বলতে সে বলল, ভাইয়া আমি রোজ প্ল্যান করি কিন্তু কিছুই করি না। পারভেজ হাসল। সে কিছু বোঝানোর চেষ্টা করল না, শুধু বলল, কাজ ছোট করো না, পথ ছোট করো। সন্ধ্যের ব্যারেন্ডায় বসে পারভেজ তার অতীত জীবনের কথা ভাবল। কিভাবে সে প্রতিবার নিজের ওপর রাগ করে থাকত, কিভাবে সে প্রতিটি ব্যর্থতাকে নিজের কমতি মনে করত। এখন সে দেখতে পাচ্ছিল যে আসলে সে নিজের জন্যই পথ কঠিন করে রাখছিল। এখন সে নিজের সাথে লড়ে না, সে শুধু জিনিসপত্র এদিক ওদিক করে, কখনো জামাকাপড়, কখনো চাবি, কখনো অভ্যেস। রাতে ঘুমানোর আগে সে জিমের কাপড় বের করে আবার রাখল। তার মুখে একটা হালকা হাসি ছিল। এখন সে ভরসা করত না যে সে প্রতিদিন নিখুঁত হবে, কিন্তু সে ভরসা করত যে পথটা এত সহজ যে একজন ক্লান্ত পারভেজও এর ওপর দিয়ে হাঁটতে পারবে। আর হয়তো এটাই ছিল সবচেয়ে বড় জয়। জিম, বই, টিভি, পথের সরলতা, এই সব পরিবর্তনের পর পারভেজের জীবনে একরকম স্থিরতা এসেছিল। এখন সে নিজের সাথে লড়ত না বা নিজেকে রোজ মোটিভেট করার চেষ্টা করত না, কিন্তু তবুও একটা জিনিস তাকে মাঝে মাঝে নীরবে ভাবাত। কিছু অভ্যেস চলত কিন্তু মাঝপথে থেমে যেত। এক সন্ধ্যায় সে তার রুমে বসেছিল। সে টেবিলে রাখা ডায়েরিটা উল্টাচ্ছিল। কোথাও লেখা আজ পড়েছি, কোথাও আজ করতে পারিনি। কোনো প্যাটার্ন দেখা যাচ্ছিল না। তার মনে হলো অভ্যেসগুলো তার জীবনে আসছে কিন্তু থাকতে পারছে না। সেদিন রাতেই হাসানের মেসেজ এলো, কি করছিস? পারভেজ উত্তর দিল, কিছু না, শুধু ভাবছি। পরদিন দুজনে কাছের পার্কে দেখা হলো। হাঁটতে হাঁটতে পারভেজ তার বিভ্রান্তির কথা বলল, আমি এখন কাজ শুরু করি, পথও সহজ, অজুহাত কম, তবুও মাঝে মাঝে সব ঢিলে হয়ে যায়। যেন গ্রিপটা আলগা হয়ে গেছে। হাসান হাঁটতে হাঁটতে মাটি থেকে একটা শুকনো পাতা তুলল এবং হাতে ঘোরাতে শুরু করল। তুই কাজ আর পথ দুটোই ঠিক করেছিস, এখন তোর আরও একটা জিনিস দরকার, দৃশ্যমান অগ্রগতি। দৃশ্যমান? পারভেজ জিজ্ঞেস করল। হ্যাঁ, হাসান বলল, এমন কিছু যা রোজ তোর চোখের সামনে থাকে, যা তোকে মনে করিয়ে দেয় যে তুই ক্রমাগত এগিয়ে যাচ্ছিস। পারভেজ কিছু একটা ভাবতে শুরু করল। হাসান কথাটা চালিয়ে গেল, তুই কি কখনো ক্যালেন্ডারে টিক দিয়েছিস? কিসের জন্য? পারভেজ জিজ্ঞেস করল। এটাই আসল কথা। হাসান হাসল। একজন কমেডিয়ান ছিলেন, জেরি সাইনফেল্ড। তিনি রোজ লিখতেন। প্রতিদিন তিনি ক্যালেন্ডারে একটা বড় ক্রস চিহ্ন দিতেন। তার ফোকাস এটা ছিল না যে তিনি আজ কোনো মজার জোক লিখেছেন কিনা, তার ফোকাস ছিল চেইন বা শিকলটা ভাঙা যাবে না। চেইন? পারভেজ পুনরাবৃত্তি করল। হ্যাঁ, হাসান বলল। দিনের পর দিন ক্রসগুলো যুক্ত হয়ে একটা রেখা তৈরি করে, আর তখন মস্তিষ্ক বলে, এখন এটা ভেঙো না। পারভেজ যখন বাড়ি ফিরল, এই চিন্তাটা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে দেয়ালের দিকে তাকালো।
একটা পুরনো ক্যালেন্ডার সেখানে ঝুলছিল যার দিকে কেউ মনোযোগ দেয়নি। সে ওটা নামালো, একটা নতুন ক্যালেন্ডার ঝোলালো এবং একটা কলম বের করল। সে নিজের কাছে কোনো বড় প্রতিজ্ঞা করল না, শুধু ঠিক করল প্রতিদিন আমি একটা ছোট কাজ করব এবং এখানে একটা দাগ দেব। প্রথম দাগটা সে দিল যেদিন সে মাত্র 1 পৃষ্ঠা পড়েছিল। একটা ছোট বৃত্ত, কোনো বড় কাজ নয়, জয়ের কোনো উদযাপন নয়, শুধু একটা চিহ্ন। পরের দিন যখন সে উঠল তার চোখ সোজা ক্যালেন্ডারে গেল। একটা নিঃসঙ্গ চিহ্ন তার দিকে তাকিয়েছিল, যেন বলছে আমি এখানে আছি। সেদিন অফিসে প্রচুর ক্লান্তি ছিল। সন্ধে ফেরার পর তার পড়তে ইচ্ছে করছিল না, কিন্তু বিছানায় বসতেই সেই ক্যালেন্ডারটা তার চোখের সামনে এলো। সে ভাবল মাত্র 1 পৃষ্ঠা, চিহ্নটা বাছাবো। সে পড়ল, কলম তুলল এবং দ্বিতীয় দাগটা দিল। এখন দুটো সংযুক্ত চিহ্ন ছিল। তৃতীয় দিন একই ঘটনা ঘটল, চতুর্থ দিনও তাই। ধীরে ধীরে পড়ার বদলে সে চিহ্ন দেওয়ার জন্য পড়তে শুরু করল। সে এটাকে অদ্ভুত মনে করল, কিন্তু প্রভাবটা পরিষ্কার ছিল। 1 সপ্তাহ পর ক্যালেন্ডারে একটা সোজা রেখা তৈরি হতে শুরু করল। পারভেজ প্রথমবারের মতো তার কঠোর পরিশ্রম দেখতে পাচ্ছিল। তার মনে ছিল না সে কত পৃষ্ঠা পড়েছিল, কিন্তু এটা নিশ্চিতভাবে দেখা যাচ্ছিল যে সে 7 দিন ধরে ক্রমাগত কিছু একটা করেছে। একদিন বৃষ্টি হচ্ছিল, কারেন্ট চলে গেল, বাড়িতে অন্ধকার। পারভেজ ক্লান্ত ছিল। সে নিজেকে বলল আজ বাদ দিই। তখন তার চোখ দেয়ালে গেল। সেই সোজা রেখাটা নীরবে তার দিকে তাকিয়েছিল। সে মনে মনে নিজেকে বলল এতদূর আসার পর কি এটা ভেঙে দেব? সে মোবাইলের টর্চ জ্বালালো, বই খুলল, 2 মিনিট পড়ল, ব্যাস এটুকুই। তারপর কলম দিয়ে একটা দাগ দিল। সেদিন রাতে সে দ্রুত ঘুমিয়ে পড়ল। তার মনে হল সে খুব গুরুত্বপূর্ণ কিছু রক্ষা করেছে। ধীরে ধীরে সে অন্য জিনিসগুলোতেও এই পদ্ধতি অবলম্বন করল। জিমের জন্য আলাদা ক্যালেন্ডার নয়, একই ক্যালেন্ডারে শুধু একটা ছোট আলাদা চিহ্ন। গিটারের জন্য তাই। কোনো বড় ট্র্যাকিং অ্যাপ নয়, কোনো গ্রাফ নয়, শুধু দেয়ালে ঝুলে থাকা সত্য। এখন তার চিন্তাভাবনা বদলাতে শুরু করল। আগে প্রশ্নটা হতো আজ আমার ভালো লাগছে কিনা, এখন প্রশ্নটা হলো আজ কি চেনটা ভাঙবে? আর মজার ব্যাপার হলো অনেক সময় যখন তার সত্যিই কিছু করতে ইচ্ছে করত না, তখনও সে এত ছোট একটা কাজ করত যাতে চিহ্নটা রক্ষা পায়। আর অনেক সময় সেই ছোট কাজটাই আরও এগিয়ে যেত। এক সন্ধে হাসান তার বাড়িতে এলো, দেয়ালে ক্যালেন্ডারটা দেখল, হাসল। তাহলে তুইও এখন চিহ্নগুলোকে সম্মান করতে শুরু করেছিস? পারভেজ হাসল। হ্যাঁ, এখন আমি নিজের সাথে লড়ি না, আমি শুধু এই রেখাটা বাছাই। হাসান বলল এটাই এর শক্তি। মস্তিষ্ককে প্রতিদিন নতুন সিদ্ধান্ত নিতে হয় না, শুধু একটাই কাজ, চেনটা ভেঙো না। পারভেজের মনে পড়ল আগে সে কতবার সবকিছু ছেড়ে দিত। একদিন মিস হলে সপ্তাহ মিস হতো। এখন যদি কোনোদিন সত্যি খারাপ যায়, সে চেষ্টা করত অন্তত একটা ছোট চিহ্ন যেন রক্ষা পায়। সে এটাও বুঝেছিল যে এই পদ্ধতি নিখুঁত হওয়ার জন্য নয়, এটি ধারাবাহিকতার জন্য। কোনোদিনই মহৎ নয়, কোনোদিনই অকিজ নয়, প্রতিটি দিনই কেবল একটা সংযোগ বা লিঙ্ক। 1 মাস পর ক্যালেন্ডারটা ভরতে শুরু করল। পারভেজ ওটা খুব কাছ থেকে দেখল। সে তার ভেতরে কোনো বড় পরিবর্তন অনুভব করছিল না। সে না বেশি মোটিভেটেড ছিল, না বেশি এনার্জেটিক, কিন্তু সে ধারাবাহিক ছিল। আর ওটাই ছিল পার্থক্য। একদিন অফিসের এক সহকর্মী বলল, ভাই, আপনি খুব কনসিস্টেন্ট বা ধারাবাহিক হয়ে গেছেন। পারভেজ মনে মনে ভাবল, না, শুধু চেনটা বাঁচাচ্ছি। রাতে ঘুমানোর আগেই সে শেষবারের মতো ক্যালেন্ডারে চোখ বোলালো। সে বুঝতে পারল এখন তার অভ্যাস তার বিশ্বাসের ওপর নির্ভর করে না। সেগুলো দেয়ালে ঝুলছে, পরিষ্কারভাবে দৃশ্যমান। সে আলো নিভিয়ে দিল। তার মনে কোনো উত্তেজনা ছিল না, কোনো বড় স্বপ্ন নেই, শুধু একটা প্রশান্তি। কাল আবার একটা দাগ দেওয়া হবে, আর শুধু সেটুকুই যথেষ্ট। ক্যালেন্ডারে তৈরি করা লাল রেখাগুলো এখন পারভেজের জীবনের একটা অংশ হয়ে গেছিল। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তার চোখ আগে সেদিকে যেত। সে এখন ভাবত না আজ কি করতে হবে, শুধু দেখত আজ কোন লিঙ্কটা যোগ করতে হবে। সবকিছু শান্ত এবং সাধারণ মনে হতে শুরু করল। কিন্তু এই শান্তির মাঝে একটা নতুন প্রশ্ন ধীরে ধীরে তার মনে জায়গা করে নিতে শুরু করল। একদিন অফিসে একটা প্রেজেন্টেশন ছিল। পারভেজকে প্রজেক্টের তার অংশটা বুঝিয়ে বলতে হতো। মিটিং শেষে যখন সবাই বের হলো, একজন সিনিয়র তার পিঠ চাপড়ে বললেন, তোমার মধ্যে স্বাভাবিকভাবে বোঝানোর একটা ট্যালেন্ট আছে, তুমি খুব আরাম করে কথা বলো। পারভেজ হাসল, কিন্তু ভেতরে কোথাও কিছু একটা খটকা লাগল। স্বাভাবিকভাবে বা ন্যাচারালি? তার মনে পড়ল কয়েক বছর আগে এই একই মিটিং তার কাছে ভয়ের নাম ছিল। কথা বলতে গেলে গলা শুকিয়ে যেত, শব্দ আটকে যেত, আর প্রেজেন্টেশনের আগের রাতে ঘুম উধাও হয়ে যেত। সন্ধে ফেরার সময় সে এটাই ভাবতে থাকল, সত্যিই কি তার মধ্যে কোনো প্রতিভা জেগে উঠেছে, নাকি অন্য কিছু ঘটেছে? সেদিন রাতে সে গিটার তুলছিল। আঙুলগুলো তারের ওপর আপনা আপনি চলতে শুরু করল। কোনো চিন্তা নেই, কোনো জোর নেই। একটা সময় ছিল যখন প্রতিটি কর্ড মনে রাখতে কষ্ট হতো। এখন হাতগুলো পথটা নিজেই খুঁজে নিত। তখনই সে একটা জিনিস পরিষ্কার দেখতে পেল। এসব হঠাৎ হয়নি। পরদিন সে হাসানকে ফোন করল। দুজনে কাছের চায়ের দোকানে দেখা করল। পারভেজ তার মনে চলা একই কথা বলল, মানুষ বলে আমার মধ্যে এখন ট্যালেন্ট দেখা যাচ্ছে,
কিন্তু আমি বুঝতে পারছি না এটা কোথা থেকে এলো। হাসান চায়ে চুমুক দিল এবং বলল, কারণ মানুষ শেষটা দেখে, শুরুটা নয়। মানে? পারভেজ জিজ্ঞেস করল। মানে হলো মানুষ যাকে ট্যালেন্ট বা প্রতিভা বলে তা আসলে বেশিরভাগ সময়ই অভ্যাস। হাসান বলল, এতবার পুনরাবৃত্তি করা হয়েছে যে কঠোর পরিশ্রমটা আর দেখা যায় না। পারভেজ এটা শুনে অদ্ভুত একটা স্বস্তি অনুভব করল। তার মনে পড়ল সে কতবার নিজেকে অন্যের চেয়ে ছোট মনে করেছে। আমার ট্যালেন্ট নেই, আমি ওরকম করতে পারি না, এরা জন্মগতভাবেই আলাদা। এসব বাক্য ছিল তার পুরনো বন্ধুর মতো। হাসান কথাটা চালিয়ে গেল, তুই ভাবছিস ভালো কথা বলা তোর ট্যালেন্ট, কিন্তু মনে কর তুই কতবার ছোট ছোট নোট বানিয়েছিস, কত মিটিংয়ে কথা বলেছিস, কতবার ভুল করেছিস। পারভেজের মনে পড়ল শুরুতে সে নিয়ম করেছিল শুধু 1 লাইন বলবে, তারপর 2, তারপর ধীরে ধীরে পুরো কথাটা। কোনো জাদুর ঘটনা ঘটেনি, শুধু প্রতিদিনের পুনরাবৃত্তি। সেদিন রাতে পারভেজ অনেকক্ষণ জেগে রইল। সে তার জীবনটাকে পেছনের দিকে দেখতে শুরু করল। যেসব জিনিস সে আজ সহজ মনে করে সেগুলো একসময় খুব কঠিন ছিল। সকালে ওঠা, বই খোলা, জিমে যাওয়া, কথা বলা, শোনা, ফোকাস করা, সবকিছুই একসময় মস্তিষ্কের সামনের অংশে ছিল, যেখানে সবকিছু ভারী মনে হয়। এখন সেই একই জিনিসগুলো পেছনের অংশে চলে গেছে, যেখানে কাজ আপনা আপনি হয়। পরের কয়েকদিন পারভেজ একটা ছোট পরীক্ষা করল। সে তার ক্যালেন্ডারের পাশে একটা ছোট নোট লাগালো। তাতে সে লিখল, ট্যালেন্ট নয়, রিপিটেশন বা পুনরাবৃত্তি। যখনই সে নিজেকে কারো সাথে তুলনা করত, তার চোখ ওই নোটে পড়ত। এক সন্ধে অফিসে নতুন একজন ইন্টার্ন এলো। খুব চুপচাপ, একটু ভীত। মিটিংয়ে কিছু জিজ্ঞেস করলে সে ঠিকমতো উত্তর দিতে পারল না। পরে পারভেজ তাকে কফির জন্য ডাকল। আপনাকে খুব ট্যালেন্টেড মনে হয়, ইন্টার্ন বলল। শুধু কথা বলতে ভয় লাগে। পারভেজ হাসল। সবারই ভয় লাগে, পার্থক্য শুধু এটাই যে কিছু মানুষ ভয়ের মধ্যেও কথা বলা চালিয়ে যায়। কিন্তু আপনি তো ন্যাচারাল, ইন্টার্ন বলল। পারভেজ নিজেকে প্রথমবারের মতো এটা বলতে শুনল। না, আমি শুধু এটা অনেকবার রিপিট করেছি। সেদিন রাতে বাড়ি ফিরে সে গিটার বাজালো, তারপর বই পড়ল, তারপর ক্যালেন্ডারে একটা দাগ দিল। কিন্তু আজ দাগ দেওয়ার পর সে কিছুক্ষণ ওটার দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল যে এই দাগগুলো শুধু একটা অভ্যাস তৈরি করছে না, এগুলো ধীরে ধীরে তাকে বদলে দিচ্ছে। সে এখন পরিষ্কার দেখতে পাচ্ছিল মস্তিষ্ক কিভাবে কাজ করে। শুরুতে প্রতিটি কাজ মস্তিষ্কের সেই অংশে যায় যেখানে প্রচেষ্টার প্রয়োজন হয়, যেখানে প্রশ্ন থাকে, যেখানে ক্লান্তি থাকে। কিন্তু একই কাজ বারবার করার ফলে মস্তিষ্ক বলে, ঠিক আছে, আমি এটাকে অটোমেটিক বা স্বয়ংক্রিয় করে দিচ্ছি। আর সেখান থেকেই প্রতিভার জন্ম হয়। এক রবিবার তার পুরনো কলেজের বন্ধুদের সাথে দেখা হলো। গল্প হলো, স্মৃতিচারণ হলো। একজন বলল, পারভেজ, তুই অনেক বদলে গেছিস, তুই আগে এতটা কনসিস্টেন্ট ছিলি না। পারভেজ হাসি মুখেই উত্তর দিল, আমি এখনও একই আছি, শুধু কিছু জিনিস অটোমেটিক হয়ে গেছে। সে এখন বুঝতে পেরেছিল যে সফল মানুষেরা আলাদা হয়ে জন্মায় না, তারা শুধু একই কাজ দীর্ঘ সময় ধরে পুনরাবৃত্তি করে, যতক্ষণ না মস্তিষ্ক সেটাকে কঠোর পরিশ্রমের তালিকা থেকে সরিয়ে অভ্যাসের তালিকায় ফেলে। সেদিন রাতে সে বারান্দায় বসেছিল। শহরের শব্দ ধীর মনে হচ্ছিল। সে ভাবল, যদি সে এটা আগে বুঝত তাহলে হয়তো নিজেকে নিয়ে এত সন্দেহ করত না। কিন্তু তারপর সে হাসল এবং নিজেকে বলল, দেরিতে বোঝাও একটা অভ্যাস। এখন পারভেজ নতুন কোনো কিছুতে ভয় পায় না। সে নিজেকে জিজ্ঞেস করে না, আমার কি প্রতিভা আছে? সে শুধু জিজ্ঞেস করে, আমি কি এটা রোজ একটু একটু করে রিপিট করতে পারবো? আর এই প্রশ্নটাই তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সে আলো নিভিয়ে দিল, ক্যালেন্ডারের দিকে শেষবার তাকালো এবং বিছানায় শুয়ে পড়ল। কাল আবার একই কাজ হবে, সেই একই ছোট পদক্ষেপ, সেই একই পুনরাবৃত্তি। আর হয়তো কোনো একদিন অন্য কেউ বলবে, ভাই, আপনার এতে ন্যাচারাল ট্যালেন্ট আছে। আর পারভেজ আবার হাসবে। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।